এদিকে আসতে আসতে মোহন পশ্চিমের রাজ্য মিঠাপুরীতে প্রবেশ করে। মিঠাপুরীর রাজা অমল বর্মন অনেক ধনী। তার রাজকোষে শুধু দামি হীরে জহরত দিয়ে পরিপূর্ণ, সাথে বিশাল সেনাবাহিনী। কিন্তু রাজা অমল বর্মনের বিশাল সেনাবাহিনী থাকলেও তার কাছে ছিল না কোনো ধাতব অস্ত্র। ওদিকে সোনাহালি রাজ্যের রাজা দিলীপ চন্দ্র রাজা অমল বর্মনকে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই নিয়ে রাজা অমল বর্মন অনেক চিন্তিত। কি ব্যাপার মন্ত্রী, আমার এত বড় সেনাদল দেখেও রাজা দিলীপ চন্দ্র কেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। এক গুপ্তচরের মাধ্যমে জানা গেছে তাদের কাছে এক ধরনের ধাতব অস্ত্র আছে, যা দিয়ে সহজেই সবকিছু কেটে টুকরো টুকরো করা যায়, এমনকি বড় বড় পাথর খণ্ড করা যায় মহারাজ। বলো কি, এত বড় খবর আমাকে আগে বলনি কেন? তাছাড়া সেই ধাতব কেমন আর কোথায় পাওয়া যায়? সেগুলো দেখতে কেমন আর কোথায় পাওয়া যায় তা আমারও জানার বাইরে মহারাজ। তবে তার একটা নমুনা পেলে আমরা হয়তো তেমন অস্ত্র তৈরি করতে পারতাম মহারাজ। তাহলে দ্রুত গুপ্তচর পাঠিয়ে দাও, তারা যেন খুব তাড়াতাড়ি সেই ধাতব অস্ত্রের নমুনা নিয়ে আসে। ক্ষমা করবেন মহারাজ, তা যে অসম্ভব, কারণ সেই অস্ত্র খুবই নিরাপত্তার মধ্যে রয়েছে, যেখানে আমাদের গুপ্তচরদের প্রবেশ করা কখনোই সম্ভব না। না 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 না, এমন বললে হবে না। যে কোনো মূল্যে তেমন কোনো ধাতব অস্ত্র আমার চাই চাই। নমস্কার মহারাজ। হ্যাঁ নমস্কার, কিন্তু তুমি কে আর এই অসময়ে কেন রাজদরবারে এসেছো? মহারাজ, আমি এক সাধারণ কৃষকের ছেলে। অনেক অভাবে পড়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম মহারাজ, অনেক উপকৃত হতাম। সাহায্য সাহায্য চাওয়ার সময় পাও না? এমনিতে আমি অনেক চিন্তিত হয়ে আছি। পূর্ব রাজ্যের রাজা দিলীপ চন্দ্র আমাদের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আপনার এত বড় সেনাদল থাকতে আপনি এত চিন্তিত থাকবেন কেন? বিশাল সেনাদল থাকলে কি হবে? রাজা দিলীপ চন্দ্রের মতো ধাতব অস্ত্র আমার সেনাদের নেই, যে ধাতব অস্ত্র দিয়ে সবকিছু কেটে ফেলা যায়। মহারাজ, অনুমতি দিলে আমি আপনাকে তেমন একটা অস্ত্র দেখাতে পারি যা এক কঠিন ধাতব দিয়ে তৈরি। কি, তোমার কাছে এমন অস্ত্র আছে? কিন্তু তুমি এমন অস্ত্র কোথায় পাবে? মহারাজ, আমার পিতা ছিলেন একজন জ্ঞানী মানুষ। সে মাটিতে থাকা লাল মরিচিকা দিয়ে সেই কঠিন অস্ত্র তৈরি করেছে। বেশ, তাহলে দেখাও তোমার হাতিয়ার। মহারাজ, এটা দিয়ে আপনি সবকিছু কেটে টুকরো টুকরো করতে পারবেন। এমনকি এই ধাতব দিয়ে আপনি হাতিয়ার তৈরি করলে পাথরকেও টুকরো টুকরো করতে পারবেন। মন্ত্রী, আমি পেয়ে গেছি হাতিয়ারের নমুনা। এবার যাও, এই নমুনা নিয়ে শত শত হাজার হাজার হাতিয়ার তৈরি করো। আর মোহন, তুমি চাইলে আমার সেনাবাহিনীতে যোগ দিতে পারো, আমি তোমাকে ভালো বেতন দেব। না মহারাজ, আমি কোনো কাজ করতে চাই না। আপনি আমাকে এর বিনিময়ে অর্থ দিন, আমি তাতেই খুশি মহারাজ। বেশ, তাই হবে। মন্ত্রী, তুমি মোহনকে 200 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। এদিকে কোমল শেষমেশ তার বিড়াল নিয়ে এসে পৌঁছায় মেরুর রাজ্যে। এই রাজ্যের মানুষেরা বিড়াল চিনত না। এই রাজ্যের রাজা রাজা কুণাল সেন। এই রাজ্যের একটাই সমস্যা, তা হলো ইঁদুরের সমস্যা। ইঁদুরের জন্য রাজা সহ রাজ্যের কেউই ইঁদুরের যন্ত্রণায় ঘুমাতে পারে না, যার ফলে রাজা অনেক চিন্তিত হয়ে পড়েছে। কিছুতেই ইঁদুর দমন করতে পারছে না। মন্ত্রী, আমার এত বড় সেনাদল, আজ পর্যন্ত কোনো রাজ্যের রাজা আমার রাজ্যে প্রবেশ করার সাহস পায়নি, আর আমি সামান্য ইঁদুরের জন্য ঘুমাতে পারছি না। আমার রাজ্যের প্রজারা ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ। আপনি কেন এর সমাধান বের করতে পারছেন না? মহারাজ, আমাদের রাজ্যের সেনাদের চাইতে ইঁদুররা বেশি বুদ্ধিমান, যার কারণে ইঁদুর দমন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া আমাদের রাজ্যের অধিক ফসল থাকায় দ্রুত ইঁদুরের সংখ্যা বেড়ে যাচ্ছে। চুপ করুন, আমি আপনার মুখ থেকে এমন কথা শুনতে চাই না। আপনি আমার শান্তির ঘুমের ব্যবস্থা করুন, তা না হলে আপনার চাকরি থাকবে না। আর সেনাপ্রধান, আমার এত বড় সেনাদল থাকতেও যদি আমার রাজ্যের প্রজারা ইঁদুরের জ্বালায় ঘুমাতে না পারে, তাহলে তোমারও চাকরি থাকবে না। মহারাজ,
আমরা সব রকম ভাবে ইঁদুর দমনের চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ইঁদুর দমন করতে পারছি না। বেশ, তাহলে তোমাকে চাকরি করতে হবে না। আমি তোমাকে চাকরি থেকে অব্যাহতি দিলাম। তুমি এখনই দরবার থেকে বেরিয়ে যাও। মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, আমি আবারও চেষ্টা করব। না, তোমার মতো অকর্মা মন্ত্রীকে রেখে আমার কোনো লাভ নেই। এখনই তুমি দরবার থেকে বেরিয়ে যাও, এটা আমার আদেশ। এই ছেলে, কে তুমি? আর এমন আজব প্রাণী নিয়ে কোথায় যাও? আমি এক গরিব কৃষকের ছেলে, অন্য রাজ্য থেকে এসেছি। এখন কাজের জন্য মহারাজের কাছে যাচ্ছি। কাজের জন্য মহারাজের কাছে যাবে? কিন্তু মহারাজ তো কাজ দেয়া বাদ দিয়ে সবাইকে চাকরি থেকে এক এক করে বের করে দিচ্ছে। কেন? মহারাজ কেন সবাইকে চাকরি থেকে বের করে দিচ্ছে? তুমি অন্য রাজ্য থেকে এসেছো তাই হয়তো জানো না। আমি এই রাজ্যের মন্ত্রী ছিলাম। আমাদের রাজ্যে ইঁদুরের উপদ্রব বেশি। এই ইঁদুরের জন্য মহারাজ ঠিকমতো ঘুমোতেও পারছেন না, তাই তিনি রাগান্বিত হয়ে সবাইকে চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছে। ও, এই কথা। ঠিক আছে, আপনি কি আমাকে একটু মহারাজের কাছে নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যেতে পারবো, কিন্তু তুমি তো ইঁদুর তাড়াতে পারবে না, তোমার চাকরিও হবে না। দেখুন মন্ত্রী মশাই, আমি অন্য রাজ্য থেকে এসেছি বলে হয়তো আপনিও আমার সম্পর্কে জানেন না। আমি শুধু মহলের নয়, এই পুরো রাজ্যের ইঁদুর তাড়ানোর ব্যবস্থা করে দেব। সত্যি সত্যি তুমি পারবে? তুমি যদি সত্যি ইঁদুর তাড়াতে পারো, তাহলে আমি আবারও আমার চাকরি পাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। ঠিক আছে, চলো তাহলে। কি মন্ত্রী, তুমি আবার এসেছো কেন এখানে? মহারাজ, একটা দারুণ খবর নিয়ে এসেছি। মিথ্যে বলার জায়গা পাও না? নিজের চাকরি ফিরিয়ে নিতে মিথ্যে বলতে এসেছো? না মহারাজ, মিথ্যে বলার জন্য আসিনি। আপনাকে মিথ্যে বলার সাহস কি আমার আছে? ঠিক আছে, বলো কি বলতে এসেছো। মহারাজ, এই ছেলেটা অন্য রাজ্য থেকে এসেছে। এর নাম কমল। এ নাকি শুধু এই মহলের নয়, পুরো রাজ্যের ইঁদুর দমন করতে পারবে। এই তো এবার বুঝতে পেরেছি, তুমি নিজে পারোনি বলে একে ফাঁসিয়ে নিজের চাকরি বাঁচাতে এসেছো। যে কাজ আমার রাজ্যের কেউ করতে পারেনি, সেই কাজ এই ছেলে কি করে করবে? অপরাধ ক্ষমা করবেন মহারাজ। মন্ত্রী মশাই আমার কথাতেই এখানে নিয়ে এসেছে। তাছাড়া আমি আপনার মূল্যবান ঘুম নষ্ট না করে সমস্ত ইঁদুর দমন করতে পারবো। কিন্তু তুমি এত ইঁদুর কি করে দমন করবে? মহারাজ, আমার হাতে যে প্রাণীটা দেখছেন এর নাম বিড়াল। আর এই বিড়ালই আপনার মহলের সমস্ত ইঁদুর দমন করে ফেলবে। বলো কি, যে কাজ মানুষ করতে পারছে না সেই কাজ এই সামান্য পশু করতে পারবে? হ্যাঁ মহারাজ, এই বিড়াল একাই আপনার পুরো মহলের ইঁদুর দমন করে ফেলবে মহারাজ। বেশ, তোমার এই বিড়াল যদি ঠিক মতো ইঁদুর দমন করতে পারে তাহলে বড় পুরস্কার পাবে, আর যদি না পারে তাহলে তোমার মুন্ডু কেটে নেওয়া হবে। যথাজ্ঞা মহারাজ। আমার বিড়াল যদি ইঁদুর দমন করতে না পারে তাহলে আমি আপনার শাস্তি মাথা পেতে নেব মহারাজ। আর আপনি চাইলে এখনই আমার বিড়ালকে দিয়ে পরীক্ষা করে নিতে পারেন। ঠিক আছে মন্ত্রী, চলো ওকে নিয়ে ভোজন কক্ষে চলো। ওখানে সব সময় অনেক ইঁদুর থাকে। এই ছেলে, আমার পিছু পিছু এসো। দেখলেন মহারাজ, এক নিমেষেই সব ইঁদুর কেমন পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। এবার মনে হচ্ছে আমি শান্তি মতো ঘুমোতে পারবো। কিন্তু এই একটা বিড়াল দিয়ে আমার পুরো রাজ্যের ইঁদুর কি করে দমন করব? এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার বিড়াল আর কদিন পর বেশ কয়েকটা বাচ্চা দেবে। এরপর ধীরে ধীরে অনেক বিড়াল হয়ে যাবে।
এরপর সারা রাজ্যে আর কোনো ইঁদুরই থাকবে না। সত্যি তোমার কাজে আমি অনেক খুশি। এবার বলো তুমি কি পুরস্কার চাও? মহারাজ, আমি কোনো পুরস্কার চাই না, আমি একটা কাজ চাই। আপনি হয়তো পুরস্কার দিলে আমি বছরখানেক বসে খেতে পারবো, কিন্তু বাকি জীবন কষ্ট করতে হবে। তার চেয়ে আমাকে একটা কাজ দিন, আমি সারা জীবন বিশ্বস্ততার সাথে আমার দায়িত্ব পালন করব। বাহ, তোমার কথায় আমি অনেক খুশি হয়েছি। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। সবাই শুধু অর্থ চায় কিন্তু কেউ কাজ চায় না। আমি তোমাকে বড় একটা কাজ দিচ্ছি। আজ থেকে আমার রাজ্যের অর্ধেক রাজ্য আর রাজকন্যার দেখাশোনার দায়িত্ব তোমার। মহারাজ, এ তো খুবই খুশির খবর। তাহলে এবার কি আমার চাকরিটা ফেরত পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে। যাও, এবার নতুন রাজাকে সব দায়িত্ব বুঝিয়ে দাও। আর আমি আজই রাজকন্যার সাথে কমলের বিবাহ সম্পূর্ণ করব। এরপর রাজা খুশি হয়ে কমলকে রাজকন্যার সঙ্গে বিবাহ দিয়ে তার অর্ধেক রাজ্য কমলকে দিয়ে দেয়। এরপর কেটে যায় 1টি বছর। কমল তার কথা মতো দুই ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে যায় তার বাবার ছোট্ট কুঠিরে। সেখানে গিয়ে সে দেখতে পায় তার অলস দুই ভাই গরিব হয়ে গেছে। তারা কমলকে দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে অলসতা কখনো সফলতার পথ দেখায় না। এরপর কোমল তার দুই ভাইকে নিয়ে সেখান থেকে চলে আসে।